আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাসুদ, আপনি কিছুক্ষণ আগেও আমি বললাম যে বাংলাদেশের টোটাল অস্থিরতা বা যা বলেন তার পেছনে পাকিস্তানি। যদি আপনার এখনো যদি বুঝার না বুঝেন, তাইলে বলবো যে আপনার হয়তো বোকার স্বর্গে বসবাস। তার কারণ হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ হলে সবচেয়ে বেশি কার লাভ, আপনারা এটা বুঝতে হবে। ভারত বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তানের যে ব্রেন, জঙ্গি ব্রেন, তাদের চিন্তা হচ্ছে যে তারা ওই কাশ্মীর দিয়া তারা হয়তো ইন্ডিয়াতে আক্রমণ করে তারা কাশ্মীর স্বাধীন করবে। ওরা কিন্তু বাংলাদেশে আপনি মরলেন না বাঁচলেন, খাইলেন না না খাইলেন, ওইটার চিন্তা নাই পাইক্যাদের। পাইক্যাদের চিন্তা হলো যে ভারতের যদি আমরা এখানে ব্যস্ত রাখি কোথায়, এই ফ্রন্টে, তাহলে ওই ফ্রন্টে আমরা যুদ্ধ করে ঢুকে যাব। কারণ ওরা তো ওই ফ্রন্টে এত বছর, গত 54-70 বছর ধরে যুদ্ধ করেও কিছু করতে পারতেছে না, পাকিস্তানের মতো কিচ্ছু করতে পারতেছে না। এরপরও তো তারা চেষ্টা করে যাইতেছে। এখন তারা এই জন্য নতুন ফ্রন্ট। পাকিস্তানের এর আগে কয়দিন আগে, মনে 2 মাস আগে, পাকিস্তানের জঙ্গি নেতা কি তালেবান জানি ওরা নাম, সে কি বলছিল যে ইন্ডিয়ার জন্য আমাদের দ্বিতীয় হাত খোলা, মানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশ। এই যে তালেবানের নেতা, যে মানে সারা ওয়ার্ল্ডে যারা জঙ্গি হিসাবে চিনে, ওর উপরে নিষেধাজ্ঞা পর্যন্ত আছে, সেই বলছে যে আমাদের দ্বিতীয় ফ্রন্ট ওপেন আছে বাংলাদেশে। তো এরপরও কি বুঝতেছে না পাইকারা কি চাইতেছে? ঘটনা হয়েছে পাকিস্তান প্রেম করতে যায় আমাদের বাঙালি, কিছু বাঙালি আছে, এগুলো 1971 সালের সেম ছিল, এখনো সেম। প্রজন্মকে প্রজন্ম এরা সেম থাকবে, কারণ রক্ত তো আর চেঞ্জ হবে না। এদের বাপদাদাদের রক্ত ছিল পাকিস্তানি, তাদের রক্ত তো আপনি চেঞ্জ করতে পারবেন না। সব ফালাই দিয়েও যদি আবার বোতল বেড়ে ঢুকান, তাও সেম রক্ত থাকবে। এরাও চায় সেইটাই। পারমাণবিক বোমা, ভারত পাকিস্তান 2 জন পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটাইল, সাথে সাথে আমেরিকা সহ অন্যান্য দেশ ওদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিল। সেদিন ভারত কি বললো যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার যা দাও কোনো সমস্যা নেই, আমরা আমাদের মতো চলবো। আর পাইকারা কি বললো যে আমার দেশের লোক দরকারে মাটি খেয়ে বাচ্চা থাকবে, তারপর আমি বোম বানাবো। তো যেই দেশের লোক এখনো মাটি খেয়ে বাচ্চা থাকতে হয়, যেই দেশের লোক এখনো ওই যে তাদের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে যে আপনার ওই গাধা পালন, তো ওদের মাথা থেকে গাধার ইয়ে ছাড়া আর কি। এবং আপনি জানেন পৃথিবীর কোনো দেশ পাইক্যাদের বিশ্বাস করে না। আমি ইউরোপে আজকে এত বছর বিভিন্ন জায়গায় দেখছি সরাসরি বলে মালিকরা যে নো পাইক্যা ইন দ্য ক্যাশ কাউন্টার, মানে ক্যাশে কোনো পাইক্যা রাখা যাবে না, কারণ ওরা সুরের জাত, এগুলো আকামের জাত। সেটাই বলতেছি। তো এই যে আমাদের এখন যেসব পোলাপাইন পাইক্যাদের পক্ষে কথা কয়, এগুলো সব বাপদাদার হিসাব করে সব রাজাকার, সব 71 থেকে ওরা রাজাকার ছিল। আমি একটা নেতার নাম নিব না, বলি এক নেতার বাপ, উনি পাকিস্তান পন্থী ছিলেন। 16ই ডিসেম্বর যখন ওনাকে বলা হইলো যে দেশ তো স্বাধীন, দেশ স্বাধীন হওয়ার আগে উনি বলছেন যে জীবনও এই দেশ স্বাধীন করতে পারবো না, পাকিস্তান থাকবে। এরপরে ওই নেতার বাপেরা যখন বলা হইলো 16ই ডিসেম্বর দেশ তো স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন ঘোষণা দিয়ে দিয়েছে, স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ তো শেষ, আত্মসমর্পণ করছে, কয় তাইলে আজকে থেকে আর সূর্য দেখবো না আমি, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে। এবং ওই বেটা যে ওই দিন যে রুমে ঢুকছে 1990 সালের পরে পর্যন্ত মরছে, সে আর সূর্য দেখে নাই। এই হচ্ছে পাকিস্তানের বীজ। তো এই পাকিস্তানের বীজ এখন যেগুলো আছে, সাদেক কাইম অমুক তমুক যা বলেন, এগুলার সবগুলা হারামজাদারা। আপনি একটা কথা জিজ্ঞেন যে 1971 সালে কি ছিল, তখন তো আমার জন্ম হয় নাই। আমাদেরকে ভিক্ষার থালা পাকিস্তান ধরাবেই, কারণ হচ্ছে যে এখানে পাকিস্তান আরেকটা ইন্টারন্যাশনাল, দেখেন 1 টাকায় 2.5 পাকিস্তানি রুপি পাওয়া যায়। তো পাকিস্তানের এটাও সহ্য হইতেছে না যে শালা তোমরা আমাদের লগে ছিলা, ভাগ করে তোমরা এখন এত জায়গায় যাবে, এটা হইতে পারবে না। এদের মূল কাহিনী হচ্ছে যে না, পৃথিবীতে কাউকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। এটা হচ্ছে যে পাইক্যাদের মেন্টালিটি। এটা এবার ধর্মীয় ভাবে হোক, অশিক্ষা কুশিক্ষা দিয়ে হবে হোক, এদের মেন্টালিটি ওইটাই যে ঢুকাই দেওয়া হয়েছে। এরা গাজবাতুল হিন্দ করতে যাবে কোথায়? ইন্ডিয়াতে। কেন? নেপালও তো হিন্দু রাষ্ট্র, নেপাল তো ঘোষিত হিন্দু রাষ্ট্র। এইটার কথা গাজবাতুল হিন্দ বলে না কেন যে নেপাল না ইন্ডিয়া? আর এইটা পুরাটা এই যে গাজবাতুল হিন্দের অর্থ যে ইন্ডিয়া দখল, এইটাও শিখেছে পাইক্যা। আসসালামু আলাইকুম দর্শক, যদি বড় কোনো অঘটন, বড় কোনো বিষয়ে সামনে আর রাজনীতি মাঠে না থেকে থাকে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফিরে আসার ও শুভ দিকগুলাই আমরা স্পষ্ট দেখতে চাই। এবং
সেই শুভ দিকগুলোর মধ্যে আমরা তারেক রহমান ফিরে আসার যখন থেকে কনফার্ম মেসেজ পাওয়া গেছে, কনফার্ম মেসেজ বলতে আমি বলতে চাচ্ছি যে আমি আমার বিশ্বস্ত সূত্রে আপনাদের সামনে প্রথম যখন জানাতে পারলাম, বাংলাদেশের যে কোনো পত্রপত্রিকা মিডিয়ার চেয়ে এবারে সবার আগেই আমরা আপনাদেরকে ইনফর্ম করেছিলাম যে হ্যাঁ তারেক রহমান এবার আসছেন। যদিও একটু ঘাটতি ছিল, আমরা ধরে নিয়েছিলাম যে তিনি 16 ডিসেম্বর আসবেন, সেটা 10 দিন পিছিয়ে ছিল। এর আগে বহুবার আসা যাওয়ার কাহিনী ঘটেছে এবং আসবেন কি আসবেন না সেসব নিয়ে প্রবলেম তৈরি হয়েছে। অবশেষে তিনি এসে দেশে মাটিতে পাড়া দিয়েছেন। এই পাড়া দেওয়ার ফলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হলো যে একেবারে সাদা চোখে যদি বলেন যে বাংলাদেশে রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হয়েছিল। ধরেন আপনি যদি এভাবেও দেখেন যে আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি খুব কোণঠাসা, জামাত কোণঠাসা, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে আপনার আশ্রয় প্রশ্রয় বিপদ আপদে বলা সেই জায়গাটাও নাই। কারণ বিএনপি বা জামাত অথবা অন্য রাজনৈতিক দলগুলো তখন একেবারেই তাদেরকে ঘরের ভেতরে বসিয়ে ফেলা হয়েছিল। ফলে আওয়ামী লীগের শাসনে একজন তো ছিল শেখ হাসিনা, সবাই মনে করতো শেখ হাসিনা দুর্দান্ত প্রতাপশালী মানুষ এবং যে কোনো ধরনের সামাজিক রাজনৈতিক সংকট দেখবেন তার দলের সবাই তাকিয়ে থাকতো শেখ হাসিনার দিকে, এবং কোনো সময় শেখ হাসিনা পর্যন্ত কোনো একটা বিষয় নিয়ে গেলে পরে এটার সমাধান হতো। এখন যদি উল্টা পিঠটা দেখেন, যে এটার উল্টা পিঠটা হচ্ছে তারেক রহমান দেশে আসা, আওয়ামী লীগ শেখ হাসিনা নাই এবার। কিন্তু সেই জায়গাটা এই 12-14 মাস 15 মাস ছিল না। মানুষের যে একটা একজন তারেক রহমান আফটারঅল যত কিছু হোক তিনি একটা রাজনৈতিক দলের প্রধান, সেই রাজনৈতিক দলের প্রধানের কাছে সব দল মত নির্বিশেষে যাবে। ফলে ওই যে অভিভাবকত্বের জায়গায় একটা শূন্যতা তৈরি হয়েছিল এবং বিরাজনীতিকরণ বলেন, এবং মানে রাজনীতির যাত্রাটা অন্তত মিনিমাম শুরু হলো। এই যেমন সবাই বলছে নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকজন বলছে তারেক রহমান ফিরে আসার মধ্যে দিয়ে নির্বাচনটা কনফার্ম হলো। আমরা আপনারা যারা আলোচনা করি তারা তো বহুবার বলেছি যে ধরে নিবেন তারেক রহমান দেশে আসলো তাহলে ইলেকশনটা হয়ে যাবে, আর তারেক রহমান না আসলে ধরে নেবেন ইলেকশন নিয়ে প্রবলেম আছে। তারেক রহমান দেশে আসলো তো তার দল বিএনপি ক্ষমতায় চলে যাবে, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা সিনারিও দেখা যায়। তারেক রহমান দেশে আসলেন মানে অনেক কিছুই তার কন্ট্রোলে চলে যাবে, এটা অটোমেটিক্যালি। তার এখানে এসে প্যারালাল গভর্নমেন্ট তৈরি করার কোনো দরকার নেই, সেরকম সিচুয়েশন। আসেন আজকের এই আয়োজনটা ভিন্ন একটু দিক দিয়ে আপনাদের সামনে সাজানো। সেই ভিন্ন দিকের মধ্যে বাংলাদেশের পত্রপত্রিকা খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশের পত্রপত্রিকা তারেক রহমানের ফিরে আসাটা কেউ মার্টিন লুথার কিং এর সঙ্গে তুলনা করছেন। নানান নিঃসন্দেহে খুব গর্জিয়াস হয়েছে, বিএনপি খুবই গর্জিয়াস আয়োজন করেছে। এই রিসেপশন আমরা আমাদের জীবনে খুব কম দেখেছি, দেখাই হয়নি বলতে গেলে। তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত, রাজনৈতিক অঙ্গনে জল্পনা, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা, তারেক রহমানের ফিরে আসা, বিএনপিতে নতুন গতি, তারেক রহমান প্রত্যাবর্তন, রাজনীতির মাঠে নতুন সমীকরণ, দেশে ফেরার প্রস্তুতিতে তারেক রহমান, উত্তাল রাজনৈতিক অঙ্গন, আগে পেছনে যা আছে তাই আপনাদের সামনে শর্ট করে আমি তুলছি। তারেক রহমানের ফিরে আসা ঘিরে বিএনপিতে চাঙা ভাব, তারেক রহমানের প্রত্যাবর্তন, রাজনীতির মোড় ঘুরছে, নির্বাসনে অবসান, রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন, তারেক রহমান ফিরছেন, মানব জমিন একটা হেডলাইন করেছে তাদের মতো করে। কোন কোন পত্রপত্রিকায় একটু এক্সাজারেট করা বা একটু কাছে মেশার চেষ্টা করা এরকম ব্যাপার আছে এবং থাকবে, এটাও সত্য। মানব জমিন হেডলাইন করেছে তারেক রহমান আসার পর দিন, তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন, প্রশ্ন করছে। এর বাইরে কালের কণ্ঠের কথা আমি সবসময় বলি, কালের কণ্ঠ এমন একটা পত্রিকা, এই কালের কণ্ঠ আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে প্রায় টানা 3 মাস তাদের ফ্রন্ট পেজে, মানে অনলাইন মাধ্যমটার ফ্রন্ট পেজে তারেক রহমানকে নিয়ে একটি নেগেটিভ রিপোর্ট টানা টাঙিয়ে রেখেছিল। সেই কালের কণ্ঠে এখন হচ্ছে একেবারেই বহু রঙিন ছোট ছোট হেডলাইনে G202 ফ্লাইটে অবতরণ, তারেক রহমানের জন্য সংরক্ষিত সিট, সপরিবারে হিথ্রো বিমানবন্দরে ঢুকলেন তারেক রহমান, প্রতি সেকেন্ডে লন্ডনে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন, হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান, হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান, তিল ধারণের স্থায়ী নেই 300 ফিট এলাকায়, বলছিল মানব জমিন। ইনকেলাব তার স্বভাব সুলভ কিছু হেডলাইন করেছে, যেখানে বলছে যে ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামাত, তারপর তারেককে ঠেকাতে মরিয়া ভারত, 55 কোটি সেকেন্ড পর বাংলাদেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান, দেশ টিভির হেডলাইন। তারপর ঘুম থেকে উঠে পানি খাচ্ছেন তারেক রহমান, এই হেডলাইনও আছে। বিমানবালা নাস্তা দিচ্ছেন তারেক রহমান ও তার পরিবারকে,
সেই হেডলাইন দেখতে পাচ্ছি আমরা। লিডার ফোন হাতে নিয়েছেন, আকাশে নেট সমস্যা করছে, ধৈর্য ধারণ করুন সবাই। দেশের মাটিতে ফিরে প্রিয় জেবুর সাথে জাইমা রহমানের খুনটুসির মুহূর্ত, তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ পরিমণি, কালের কণ্ঠ। তো এই যে বর্ণাঢ্য আয়োজন এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা আমরা স্বদেশ প্রত্যাবর্তনের যে রাজনৈতিক ইস্যুগুলো দেখি, তার মধ্যে একটা দেখেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুক্তিযুদ্ধের পরে। এরপরে আমার জীবনে আমার মনে পড়ে না যে এত বর্ণাঢ্য আয়োজন আর দেখা গেছে। কিন্তু ওই যে আবার বলছি, এই আয়োজনটা বাস্তবায়ন হবে এবং এই আয়োজনটার প্রভাব বাংলাদেশের মানুষ ভোগ করবে, সেটা হলো তারেক রহমান দেশে এখন যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো তিনি কিভাবে মোকাবেলা করেন। কারণ এখন ওই যে কেউ নাই এর মধ্যে তারেক রহমান এসছেন, কোন একটা অঘটনও যদি দেশে ঘটে সেটাকেও তারেক রহমান কিছুই না, তারেক রহমান কোথাও কোনো ইঙ্গিতও দিবেন না। কিন্তু ওই যে একজন দেখলাম কালকে কমেন্ট করছেন যে তারেক রহমান দেশে চলে এসছে, সমস্যা সব কেটে যাবে। ওই যে মানুষের একটা অনেক বড় এক্সপেকটেশন, এই এক্সপেকটেশন থেকে তাকে দেশের অনেক কিছুকেই পজিটিভলি দেখতে হবে। একটা জিনিস যেটা হয়েছে তার বক্তৃতাটায় গতকালকে, কোনো হিংসা প্রতিহিংসা বিদ্বেষ ছিল না। এই ধারাটা বিএনপি ক্ষমতায় গেলে অথবা তারেক রহমান যখন সেটেল হয়ে বসবেন তখনও অব্যাহত থাকে কিনা তার উপরে অনেক কিছুই নিশ্চয়ই ডিপেন্ড করবে। আর পরবর্তী যে বিষয়, সেই বিষয়টা হলো ইনক্লুসিভ নির্বাচন। এই ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞা ডক্টর ইউনূসের কাছে কি, তার সেই সরকারের কাছে কি আমরা জানি। তারেক রহমানের কাছে সেই ইনক্লুসিভ নির্বাচনের আলাদা কোনো সংজ্ঞা আছে কিনা, তিনি কি কোনো ঝুঁকি নিতে চান নাকি দেশকে কোন বিভেদের বাইরে একত্রিত করতে চান? এই লবির নিয়োগপ্রাপ্ত খোদাবক চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রোজার রহমান, তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? ওসমান হাদির প্রজেক্ট ভয়াবহভাবে ফেল করার কারণে তারেক রহমান অবশেষে বাংলাদেশে আসতে পারলেন না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে শেষ মুহূর্তে তারেক রহমানকে আটকানোর জন্য ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সরকারের তথ্যে তাও স্কুলটা দেওয়ার একটা বিশাল পরিকল্পনা গত 18 ডিসেম্বর নেওয়া হয়েছিল। যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, যদি পরিকল্পনাটি সফল হয়ে যেত তাহলে আজকে তারেক রহমান বাংলাদেশে পৌঁছানোর কোনো কথাই ছিল না এবং বাংলাদেশ একটা তথাকথিত বিপ্লবী সরকারের অধীনে একেবারে কি বলা যায় আনলিমিটেড সময়ের জন্য হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইউনূসের কিছু সাঙ্গপাঙ্গ সহ বাকি কিছু নতুন সাঙ্গপাঙ্গ নিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের কাঁধে জগদ্দল পাথরের মতো বসে থাকতেন। কিন্তু ভাগ্য ভালো, বিভিন্ন কারণে তারেক রহমানের লাক ভালো এবং আমাদের জাতি হিসাবে আমাদের আলাদাভাবে লাক ভালো যে এই প্রজেক্টে সফল হয় নাই। আপনারা ইতিমধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের কথাটা জেনে গিয়েছেন, যারা জানেন না তাদের জন্য আমি একটু সংক্ষিপ্ত এটা বলতে চাই। কিন্তু বলার আগে বলতে হবে যে পাল্টা এক ধরনের চাপ তৈরি হয়েছে এবং এই চাপে প্রথম যে উইকেটটা পড়ে গেছে সেটা হচ্ছে একসময় বিএনপি বলে পরিচিত সাবেক আইজিপি, বিএনপির ভিতরের গুপ্ত দলের গুপ্ত শাখা। আপনারা জানেন গুপ্ত দল কোনটা, গুপ্ত বললে বুঝবেন। সেই সুপ্ত দলের নাম আমি নিতে চাচ্ছি না। তাদের যে লোকটা ছিল খোদা বক্স চৌধুরী, মানে ওই খেলার ধারাবাহিক ভাষ্যকার খোদা বক্স চৌধুরী না, এটা হচ্ছে সাবেক আইজিপি, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার নতুন আসামি, জজ মিয়া নাটক যার সৃষ্টি, সেই খোদা বক্স চৌধুরীর উইকেট পতনের মাধ্যমে শুরু হয়েছে। প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিনি প্রধান উপদেষ্টার সাথে ছিলেন, তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেউ তো আর শখ করে ক্ষমতা থেকে যাইতে চায় না, সেটা মানে ডক্টর ইউনূসের মতো লোক গালি খেয়েও বসে আছে চেয়ারে। বাট এতে বোঝা যাচ্ছে যে এই যে 18ই ডিসেম্বরের যে ষড়যন্ত্রটা করা হয়েছিল, একটা বিপ্লবী সরকার গঠন করা হবে পরের দিন এবং যেই কারণে ঢাকায় প্রায় লক্ষাধিক লোককে নিয়ে আসা হয়েছিল জানাজার নামে, সেটা সাকসেসফুল হয় নাই। আপনাদের অনেকেরই হয়তো জিনিসটা নিয়ে একটু কোয়েশ্চেন আছে, একটু বিস্তারিত জানতে চান, তাদের জন্য একটু সংক্ষেপে জিনিসটা পরিষ্কার করি। ওসমান হাদি
যখন মারা যান তার আগে তিনি যখন আহত অবস্থায় ছিলেন দেশের ভিতরে এবং সিঙ্গাপুরে চিকিৎসায় ছিলেন, তখন এই প্রস্তুতিটা নেওয়া হয় এবং যার কারণে ওসমান হাদির নামে একটা বিশাল হাইপ তৈরি করে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শো তৈরি করা হয়। কেমন আমি আপনি সকলেই জানি যে ওসমান হাদিকে যদি আপনি বিবেচনা করেন যে তার মৃত্যু অবশ্যই একটা শোকাবহ ঘটনা, একটা প্রতিবাদ করার ঘটনা, ক্ষুব্ধ হওয়ার ঘটনা, কিন্তু তিনি এমন কেউ ছিলেন না যার মৃত্যুতে একেবারে একটা মানে উথাল-পাতাল হয়ে যাবে, দেশ উলট-পালট হয়ে যাবে, সেই পর্যায়ে কিছু ছিলেন না। তিনি বিখ্যাত ছিলেন খুব অশ্লীল গালাগালি করার জন্য, তিনি বিখ্যাত ছিলেন ভাঙচুর করার জন্য, মব ভায়োলেন্স এর জন্য। উনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন যে ৳১০,০০,০০০ করে না দিলে উনি বিভিন্ন জায়গায় গিয়ে এসব জিনিস ভাঙবেন টাঙবেন না। পরবর্তীতে হয়তো ফ্রি বা অল্প পয়সায় উনি কাজ করতে চাচ্ছিলেন না। এই সবকিছু মিলিয়ে ওসমান হাদি আ এমন কোনো অবস্থায় ছিলেন না। এমন কোনো অবস্থায় ছিলেন না এটা বোঝা যায় উনি যখন গুলি খান তার আগের সপ্তাহে উনি যখন নির্বাচনী এলাকায় ঢাকা ৮ এ গিয়ে ক্যাম্পেইন করছেন, তার সাথে ৪-৫ জন লোক এবং বিভিন্ন বাসা থেকে তার উপরে ময়লা পানি ছুঁড়ে ফেলার অভিযোগও আমরা শুনেছি। এই অবস্থা থেকে ওসমান হাদির এই হাইপটা তৈরি করা হয় এবং যখন অবশ্যম্ভাবী ছিল যে ওসমান হাদি হয়তো বেঁচে আর আমাদের মধ্যে ফিরে আসতে পারবেন না, তখন এই সুযোগকে কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করা হয়। এই চেষ্টার মূল উদ্যোগ হিসাবে দেখবেন আপনি ১৮ তারিখ ওসমান হাদির মৃত্যুর পরে হঠাৎ করে কিছু লোক গিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করে। প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা করার মূল কারণটা ছিল যে এটা হচ্ছে ডক্টর ইউনূসের হৃদয়ের যে কিছু জায়গা আছে, একেবারে খুব মানে নাজুক জায়গা যেটাকে, এবং যাদের সাথে ধরেন আন্তর্জাতিক বিভিন্ন মহলের যোগাযোগ আছে। আমি যোগাযোগই বললাম, আপনারা ইঙ্গিত বুঝে নিয়েন। আ এইটাকে রক্ষা করার জন্য সরকার আসবেই। মানে এই সরকার কিন্তু অন্য কোথাও আসবে না। মানে ৩২ নম্বর ডেইলি একবার করে ভাঙে ওইখানে গিয়ে, বা এই ধরনের আরো অনেক জিনিস ভাঙ্গা হয়। সাবেক প্রধান বিচারপতির গলায় জুতার মালা দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধা মারা হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, এইটা হচ্ছে, ওইটা হচ্ছে। কোনো কিছুতে রিঅ্যাকশন নিবে না। কিন্তু ডক্টর ইউনূস অবশ্যই তার পিআরের লোকজনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এবং সেটা কি? সেটা হবে প্রথম আলো এবং ডেইলি স্টার। যার কারণে ডেইলি স্টার এবং প্রথম আলোর উপরে গিয়ে হামলা হয় এবং হামলাটা যদি বীভৎস হয়, এটা সব ধরনের চেষ্টা করা হয় এবং সেই চেষ্টার অংশ হিসেবে ডেইলি স্টারের ভিতরে সাংবাদিক এবং অন্যান্য কর্মীদেরকে রেখে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, যাতে আগুনে পুড়ে কিছু লোক মারা যায় ওইখানে। আপনারা নুরুল কবিরের বক্তব্য থেকে দেখবেন উনি যখন ১ম এ এই সরকারের ডক্টর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে যোগাযোগ করছেন, ১ম এ কিন্তু তারা খুবই উদ্যোগী ছিলেন এই হামলা থামানোর জন্য। কিন্তু পরে তারা জিনিসটা ইগনোর করেন এবং হামলাটা হতে দেন। কেন হামলাটা হতে দেন এটা বুঝতে হবে আপনাদেরকে। ওই দিনই জুলকারনাইন শাহের, যাকে আপনারা অনেকে চিনেন সাংবাদিক হিসাবে, যিনি মূলত ওই সাবেক সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এর সব ধরনের আনঅফিসিয়াল প্রেস রিলিজ, আনঅফিসিয়াল সোর্স তার মাধ্যমে ডিস্ট্রিবিউট হয়, আমরা সকলেই জানি। এই কারণে উনি একজন ভালো অনুসন্ধানী সাংবাদিক। কারণ যেহেতু ডিজিএফআই এর কাছে বাংলাদেশের সকল লোকের সকল ধরনের তথ্য থাকে, সেই তথ্যগুলো থেকে উনি বাছাই করে কিছু তথ্য দেন, যেটা আসলে জনসাধারণের জন্য অনেক ক্ষেত্রে কাজে লাগে। এবং তখন জুলকারনাইন শাহীন ১ম এ এই জিনিসটা ঘোষণা দিয়ে দেন যে ১৮ তারিখ সরকার পরিবর্তনের জন্য হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় একটা বিরাট গ্যাদারিং করা হবে। ওই সময় আ গোয়েন্দা সংস্থাগুলো এটাকে ডিবাঙ্ক করতে পারে, এইটার তথ্য উদ্ঘাটন করতে পারে এবং এই কারণে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপরে হামলাটা তারা বাধা দেয় নাই। কেন দেয় নাই? আপনারা যদি দেখেন, অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলাম পরবর্তীতে বলেছেন যে পুলিশ এইখানে অ্যাকশন নিতে যায় নাই। কারণ অ্যাকশন নিলে লোক মারা যেত এবং পুলিশের উপরে হামলা হতো। মানে অ্যাজ ইট ইজ যে ঘটনাটা জুলাইতে ঘটনা করা হয়েছিল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, সেই একই ধান আরেকবার খাওয়ানোর চেষ্টা চলছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারের কে রক্ষা করার জন্য পুলিশ এখানে হালকা আক্রমণ করলে, আমার ব্যক্তিগত ধারণা এখানে হয়তো কিছু স্নাইপারও ছিল, যারা হয়তো কারণ বাজারের ওই ভবনের পাশে উঁচু ভবনগুলোতে বসেছিল এবং ফটাফট করে আরো কিছু লোকজন মেরে ফেলতো। মেরে ফেললে পরের দিন জানাজাতে একটা সিরিয়াস রিঅ্যাকশন হতো এবং সেই জানাজা তৈরি করার জন্য এই পরিমাণ লোক প্রায় গুগল ম্যাপ দিয়ে অনেকে দেখেছেন যে ৬০,০০০ থেকে ১,০০,০০০ ১,৫০,০০০ লোক, কেউ আরো অনেক বেশি বলছেন। বাট ওই স্পেসের মধ্যে হয়তো সর্বোচ্চ ১ থেকে ১.৫ লাখ লোক জড়ো করা হয়। এই ১ থেকে ১.৫ লাখ লোকের মধ্যে সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ, আবেগী মানুষও অনেকে আছেন, কিন্তু একটা স্পেসিফিক ধ্বংসাত্মক লোকজনকে সেখানে রাখা হয়েছিল। এবং এদের অনেকেই হয়তো ওই সিগন্যাল দেওয়া হয়নি, যার কারণে দেখবেন যে নামাজের পরে তারা দৌড়ে সংসদ ভবন দখলে চলে গিয়েছিল। পরে যখন টের পেয়েছে যে প্ল্যান কাজ করছে না, তারা ফেরত এসেছে বা আর্মি তাদেরকে ফেরত আনতে পেরেছে।
নিযুত মানুষের ভিড়ে জনসমুদ্র ওসমান হাদির জানাজা। এরই মধ্যে একটি অংশ দৌড়ে যায় সংসদ ভবনের দিকে। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে তারা ঢুকে পড়তে চেষ্টা করেন সংসদ। কিন্তু এর মাধ্যমে একটা ইসলামী বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা ছিল। একই কারণে হাদির কবরের স্থান করা হয়েছিল শাহবাগে, কাজী নজরুল ইসলামের কবরের পাশে, যে হাদির লাশ এখানে নিয়ে আসা হবে, শাহবাগের গ্যাদারিংটা রাখা হবে, সংসদ ভবন দখল করা হবে। এজ ইট ইজ এই পরিকল্পনাটা এর আগেও কিন্তু আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে করা হয়েছিল। শাপলা চত্বরে একইভাবে বিকাল 5টার ভিতরে জনসভা শেষ করে হেফাজতের নেতাকর্মীদের চলে যাওয়ার কথা, তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছিল তোমরা বসে থাকো, এবং গভীর রাতে আওয়ামী লীগ টের পায় এই বসে থাকার পিছনের মূল মেসেজটা হচ্ছে পরের দিন সকালে গিয়ে সচিবালয় দখল করবে। যে জিনিসটা 5ই আগস্ট 2024 হয়েছিল, গণভবন দখলের জন্য হাজার হাজার মানুষ মার্চ করেছিল, যাদেরকে থামানো যায় নাই, ঠেকানো সম্ভব ছিল না, কারণ কত গুলি করবে। একই জিনিস হেফাজতকে দিয়ে 10 বছর আগে করার পরিকল্পনা ছিল, 11 বছর আগে করার পরিকল্পনা ছিল। এটারই থার্ড ফেজ হিসেবে চেষ্টা করা হয়েছিল সংসদ ভবন এবং অন্যান্য জিনিস করে ফেলতে, কিন্তু যেহেতু প্রথম আলোর ঘটনাটা একদম গা ঢিলা দিয়ে দেওয়া হয়, এবং এইটার পিছনে বিএনপিপন্থী প্রশাসন, বিএনপিপন্থী সেনাবাহিনী, বিএনপিপন্থী গোয়েন্দা সংস্থার লোকজনের একটা বিশাল ভূমিকা আছে। এই ভূমিকার কারণে তারেক রহমানের দেশে ফেরাটা আপাত দৃষ্টিতে নিরাপদ হয়েছে, তিনি ফিরতে পেরেছেন, এবং 18 তারিখের যে গণকু করার পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থ হওয়ার পিছনে পরে এখন মনে হচ্ছে সরকার কিছুটা ক্লিন করার চেষ্টা করছে। খুদা বক্স চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন, তার উইকেট ফেলে দিয়ে এটা শুরু করা হয়েছে, এবং এই লোকটা যে শুধুমাত্র জজ মিয়া নাটক করে বিএনপিকে বিপদে ফেলায় বা ওই ধরনের লোক না, সে গত কয়েক মাসের আচরণ আমরা সকলেই জানি, এটা প্যারালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছে, চুপচাপ থেকে মিডিয়ার মধ্যে না আসে। এবং একটা যে চেষ্টা হচ্ছিল, এই যে আমাদের কি যে ফুকলা দাঁতের একজন উপদেষ্টা আছেন জাহাঙ্গীর সাহেবকে বাদ দিয়ে ওইখানের মধ্যে রজার, আরে শালা নাম শুনলেই তো একটা ইংলিশ ভাব লাগে, রজার সাহেবকে নিয়ে আসা, মানে খলিল সাহেব। এবং আপনারা সকলেই জানেন এই খলিল এবং এই খোদা বক্স চৌধুরীর এই লবিটা আসলে কারা। এই লবিটা হচ্ছে সেই লবি মাহমুদুর রহমান মাহমুদুর রহমান, তো আমার দেশের মাহমুদুর রহমানের যে লবিটা, যে তুরস্ক গোয়েন্দা সংস্থার যে লবিটা, যেটার সাথে আমাদের কিছু ইউটিউবার এবং কিছু উগ্র ডানপন্থী গ্রুপ আছেন, এই লবির নিয়োগপ্রাপ্ত খোদা বক্স চৌধুরী, এই লবির নিয়োগপ্রাপ্ত আমাদের প্রিয় খলিল ভাই রজার রহমান, তাদেরকে দিয়ে ক্ষমতায়নের যে সেকেন্ড লেভেলের চেষ্টা হচ্ছিল, এটা আপাতত ঠেকিয়ে দেওয়া গিয়েছে। এত কিছু হওয়ার পরেও এই প্রশ্নটা থেকেই যায় যে এইটা শেষ হলেও ষড়যন্ত্র কি থেমে থাকবে? আর যদি ষড়যন্ত্র থেমে না থাকে, তারেক রহমান যে দেশে ফিরলেন, দেশে ফিরে তিনি তার যে ঝুঁকির কারণে তিনি এতদিন ফিরতে পারেননি, সেই ঝুঁকি কি আদৌ নিউট্রালাইজ হয়েছে? এটা খোদা বক্স চৌধুরী বলুন বা রজার রহমানের কে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর ষড়যন্ত্র বন্ধ করে দেওয়া বলুন, এটা কি আপাতত ষড়যন্ত্রকারীদেরকে একটু থামিয়ে দেওয়া হলো, নাকি এদেরকে নির্মূলের জন্য এই সরকারকে বিএনপি লবি থেকে আরো বেশি শক্তি এবং চাপ তৈরি করা হবে? এটা আমাদের দেখার বিষয়। যদি সেই চাপ তৈরি করা হয়, যদি ষড়যন্ত্রকারীদেরকে নির্মূল করা সম্ভব হয়, তাহলে তারেক রহমানের বাংলাদেশে ফেরত আসাটা হয়তো তুলনামূলক কিছুটা নিরাপদ থাকবে, এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের জন্য পরিকল্পনা করা হয়েছে সেই নির্বাচনটা হবে। আর যদি তা না হয়ে থাকে, তাহলে খেলাটা ভিন্ন দিকে ঘুরবে। এই ভিডিওটা যখন আমরা করছি, আমরা জানি মগবাজারে একটা শক্তিশালী বোমা, যেটাকে পুলিশের ভাষা বলা হচ্ছে শক্তিশালী ককটেল, ওই আবার জজ মিয়া মার্কা নাটক, সেটা ফাটানো হয়েছে, এবং সেটা ফাটানো হয়েছে একটা চার্চের পাশে। আমার ধারণা এটা হচ্ছে গিয়ে পরদিনের অনুষ্ঠান উপলক্ষে চার্চগুলোতে প্রোগ্রাম চলছে, এবং খ্রিস্টানদের উপরে কোনো ধরনের হামলা যদি হয়, এটার একটা আন্তর্জাতিক প্রতিক্রিয়া একটু ভিন্নভাবে হবে, এবং সেটা করার একটা চেষ্টা কোনো না কোনো গোষ্ঠী করে যাচ্ছে। এই বিষয়গুলোতে যদি সতর্ক থাকতে পারেন, এই বিষয়গুলো যদি নিউট্রালাইজ করা যায়, তাহলে শুধুমাত্র তারেক রহমানের বাংলাদেশের অবস্থান নিরাপদ হবে। আর যদি তা না হয়, তিনি যে ভয়ে বাংলাদেশে আসেন নাই, সেই ভয়টা অচিরেই কোনো একটা সময় ঘটতে পারে। প্রিয় দর্শক, আসুন আমরা সকলে সতর্ক থাকি, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যার যা জায়গা থেকে আমরা চেষ্টা করি। তারেক রহমান ফেরায় জামাতের স্বপ্নভঙ্গ।
সরকারি চাকুরিতে কোটা আন্দোলন হয়েছিল 24 জুলাই। মূলত এটি ছিল কোটা ভিত্তিক আন্দোলন, পরবর্তীতে ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকার পতনের আন্দোলন। সেই সরকারি চাকুরিতে কোটা আন্দোলনের একজন সম্মুখ মুখ ছিলেন, এখন তিনি প্রায় বিলুপ্ত, প্রায় হারিয়ে যাবার মতো অবস্থা, আব্দুল কাদের। সরকার পতনেও শেষ পর্যন্ত ছিলেন, কিন্তু পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে আব্দুল কাদের আসলে কোনো সুবিধা করতে পারেননি বা সুবিধা করেননি। যেভাবেই হোক তিনি এক প্রকার এদের থেকে বিচ্ছিন্ন। তো সেই জায়গা থেকে আব্দুল কাদের নিভু নিভু করে জ্বলছেন। আব্দুল কাদের গতকালকে এনসিপির অধঃপতন নিয়ে কিংবা জামাতের গর্ভে বিলীন যাওয়া নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমরা সেটি একটু দেখব, তারপরে আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আব্দুল কাদের লিখেছেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধতেছে। সারা দেশের মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল এই জোটের ঘোষণা আসতে পারে। কাদেরের স্ট্যাটাস গতকালকের, মানে আজকে শুক্রবার। আমাদের ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন ঘোষণা হয়েও যেতে পারে, অথবা নাও হতে পারে, আজকে ঘোষণা হবার কথা। আর এরই মধ্যে দিয়ে কার্যত এনসিপি জামাতের গর্ভে বিলীন হয়ে যাবে। আব্দুল কাদের অত্যন্ত বাস্তবতা সম্পন্ন একটি কথা বলেছেন। এনসিপি যে সুযোগ ছিল, এনসিপির একটা তারুণ্যের নেতৃত্ব, একটু নতুন ধারার রাজনীতি, সেগুলো ইতিমধ্যেই কবর রচিত হয়েছে। চূড়ান্ত কবর রচিত হচ্ছে জামাতের পেটের মধ্যে ঢোকার মধ্য দিয়ে। জামাতের থেকে এনসিপি চেয়েছিল 50 আসন, দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা 30 আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সেগুলোতে জামাতকে সহযোগিতা করবে এনসিপি। জামাতের পক্ষ থেকে জোট সঙ্গী হিসেবে আসন প্রতি এনসিপিকে নির্বাচনী খরচ দেওয়া হবে 1.5 কোটি টাকা করে পার আসন, মানে 30টা আসনে 45 কোটি টাকা জামাত দেবে। সমঝোতার 30 আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব জামাতের পক্ষ থেকে এনসিপির একজনকে ঠিক করে দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন জামাতের অন্যতম আস্থাভাজন নাসির উদ্দিন পাটোয়ারি, আর জামাতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এই দুইজন মিলেই এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করবেন। ছোটনগংয়ের সাথে নাহিদ ইসলামের আরও এক ধাপ আগানো সমঝোতা হয়েছে। ছোটনগং জানিয়েছে, পশ্চিমারা প্রধানমন্ত্রী কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে জামাতকে চায় না। সেই হিসাবে নির্বাচনে জিতলে নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ হবে বিরোধী দলীয় নেতা। এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, একটা সম্ভাবনা তৈরি করেছিল, স্বপ্ন দেখিয়েছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। অর্থাৎ বুধবার রাতে জামাতের সাথে তাদের মোটামুটি চূড়ান্ত সমঝোতা হয়েছে। অর্থাৎ এই নাহিদ ইসলামরা আসলে, আমরা আগে থেকেই বলছিলাম, সদা সর্বদাই বলছি যে এরা জামাতেরই একটা সি টিম, জামাতেরই বাচ্চা কাচ্চা, এবং তারা আসলে জামাতের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন। বিলীন হওয়ার মাধ্যমে তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, এক প্রকার শেষ। আরেকদিকে জামাত যে স্বপ্ন দেখেছিল যে তারা তাদের নেতৃত্বে ক্ষমতা কাঠামো তৈরি হবে, কিন্তু সত্যিকার অর্থে জামাতকে, এই যে আব্দুল কাদের বললেন, প্রধানমন্ত্রী হিসেবে জামাতকে দেখতে চান না, কিংবা বিরোধী দলীয় নেতা হিসেবেও জামাতকে দেখতে চান না পশ্চিমারা, ভারত এবং বিভিন্ন পক্ষ। কাদের বলেছেন পশ্চিমারা, এবং যার দরুন আজকে তারেক রহমান দেশে এসছেন। গতকালকে আপনারা জানেন যে দেশে এসছেন। কেন এসছেন? তারেক রহমান এই জন্য এসছেন যে পশ্চিমারা আসলে জামাতকে কোনোভাবেই ক্ষমতার মসনদে চায় না। জামাত হাজার সংগঠিত, হাজার পয়সা আছে, জামাতের এত পয়সা আছে যে একটা দেশ চালা ফেলতে পারে, এমন পয়সা আছে, এমন তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, এবং তাদের কর্মীরাও সব ম্যাক্সিমাম হচ্ছে অভাবী পরিবার থেকে। তারা কৌশলে পরিশ্রম করে অবশ্য এই জায়গায় এসছে। যেটি হোক, এটি খারাপভাবে বলা যাবে না যে দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে। হ্যাঁ, চুরি ডাকাতি করেও আছে, উদাহরণ নেবেন, আছে, চাইলেই কিন্তু উদাহরণ দিতে পারি। ওই যে রাজশাহীর একটা গ্রুপ আছে, নাবিল গ্রুপ, আওয়ামী লীগের তলায় ঢুকে, এস আলম গ্রুপের তলায় ঢুকে ব্যাংক থেকে 30,000 কোটি টাকা মেরে সয়লাভ করে দিয়েছে। সেটি কিন্তু জামাতের প্রোডাক্ট। এরকম জামাতের চোর বদমাশও আছে। তো কাজেই জামাতকে আসলে কেউ চাইছে না, যার কারণে জামাতের ইতিমধ্যে সাড়ে সর্বনাশ, এবং বিশেষ করে তারা যে স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন ইতিমধ্যে ভঙ্গ হয়ে গেছে। তারেক রহমান আশা নিয়ে, তারেক রহমান দেশে ফেরার ফলে
তাদের মধ্যে একদম হতাশা শুরু হয়ে গেছে। কদিন আগেও তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে ক্ষমতায় যেন তারায়। তো সেই জায়গা থেকে এনসিপি বিলীন হয়ে যাচ্ছে, জামাতও নিভু নিভু অবস্থা। একপাক্ষিক একটা নির্বাচন হতে যাচ্ছে। একপাক্ষিক নির্বাচনে সব পক্ষ থেকে যেটি বোঝা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। এখন দেখার বিষয় যে সেই ক্ষমতাটা কতদিনের থাকে। সোজা কথা, এই মুহূর্তে যে প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামাত, এনসিপি এবং জামাত, এটাকে কি বললে বলা যায় যে মানকার চিপায় পড়ে গেছে ইতিমধ্যে। এনসিপি বাধ্য হচ্ছে জামাতের ভেতরে ঢুকতে। জামাতের ভেতরেরই আসলে তারা। জামাত খুব কৌশলী, তো বিভিন্ন ব্যানারে, নিজেদের ব্যানারে অনেক কাজ করলে একটু বিতর্কের সম্ভাবনা থাকে, নানা রকম থাকে, যার কারণে তারা ব্যানার তৈরি করতে কিন্তু সিদ্ধহস্ত। এই তাদেরই ব্যানার হচ্ছে এনসিপি, এবি পার্টি, এই যে ইনকিলাব মঞ্চ, এই যে জুলাই ঐক্য ইত্যাদি বিভিন্ন ব্যানারে তারা কাজ করেন। শুধু তাই নয়, জামাত এতটা কৌশলী, এই যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বা বিএনপি, প্রধান রাজনৈতিক দলের কিন্তু বিদেশে বিভিন্ন স্বনামেই শাখা আছে। জামাতের শাখা নেই। জামাত সেসব জায়গায় সামাজিক বিভিন্ন সংগঠনের নামে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম চালায়। জামাত এতটা কৌশলী, আসলে কৌশল করেও কোনো লাভ হচ্ছে না। জামাতের আতুরঘর পাকিস্তান জামাত জীবনে কোনোদিন সুবিধা করতে পারেনি। আমরাও মাঝে হতাশ হয়ে যাচ্ছিলাম যে বাংলাদেশে কি জামাত সুবিধা করেই ফেলে, ক্ষমতার মসনদে কি চলেই যায়, কিন্তু না, সেই সম্ভাবনা নেই হয়ে যাচ্ছে। তারই আলামত সুস্পষ্ট, অর্থাৎ এনসিপি জামাতের গর্ভে বিলীন, জামাতের স্বপ্নভঙ্গ হয়ে যাচ্ছে তারেক রহমান দেশে ফেরাতে। সব কথার শেষ কথা, বাংলাদেশে দুটো প্রধান রাজনৈতিক দল, একটি বিএনপি আর একটি আওয়ামী লীগ। এই মুহূর্তে অনেকে বলবেন যে আওয়ামী লীগ কিভাবে ফিরবে, কবে ফিরবে না ইত্যাদি। আওয়ামী লীগ ফিরবে, প্রাকৃতিকভাবেই ফিরবে। কারণটা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি একটা রেস্কি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে, একপাক্ষিক 50% জনসংখ্যার নির্বাচনে আসছে এবং সেখানে ভোটদান করবে 10 to 15%। এটা অত্যন্ত রিস্কি। আবার একটি ভালো নির্বাচন হতে হবে, সেটা 12 ফেব্রুয়ারি নির্বাচনের কয়েক মাসের মধ্যেই হয়তো ঘটনা ঘটবে এবং যে কোনোভাবে যে কোনো মেকানিজমে আওয়ামী লীগ ফিরে আসবে এবং আওয়ামী লীগ এবং বিএনপি কেন্দ্রিক রাজনীতি আবর্তিত হবে। এর চেয়ে সত্য কথা আর নেই। এবং পরবর্তীতে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনটার পরে যে নির্বাচনটা হবে সেখানে আওয়ামী লীগ বিএনপি ফাইট হবে এবং ক্ষমতায় কে যাবে আপনারা বুঝতেই পারছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কারণ বিএনপি 12 ফেব্রুয়ারি ক্ষমতায় এসেও দেশ চালাতে পারবে কতটুকু, সেটি নিয়ে $1 বিলিয়ন প্রশ্ন আছে। কাজেই এটা স্পষ্ট করে বলা যায় যে এনসিপি বিলীন, জামাতের স্বপ্নভঙ্গ, বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ ফিরে আসছে এবং রাজনীতি দুই দলকে কেন্দ্র করে আবর্তিত হবে। আমরা নিশ্চয়ই সেগুলো দেখব।